ধন্যবাদ, ধন্যবাদ শারমিন। অনেক ধন্যবাদ যুক্ত হয়ে সময় দিচ্ছেন। আমি শুরু করব, নিশ্চয়ই আজকে সংসদ প্রথম অধিবেশন বসলো, সেটি নিয়েই কথা বলবো। একদম শুরুতেই আপনার কাছে সুনির্দিষ্টভাবে আপনি যদি বলেন যে আপনার কাছে আপনার বিশ্লেষণে কি মনে হয়েছে আজকের অধিবেশনের উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ কি কি আপনার চোখে পড়েছে, উল্লেখযোগ্য যদি বলি। প্রথম হুম, বল। প্রথম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এটি বহুদিন পরে সংসদের একটি অধিবেশন এবং সেইখানে রাষ্ট্রপতি হচ্ছেন এমন একজন যিনি তিনটি আলাদা আলাদা সরকারকে শপথ গ্রহণ করে, মানে তিনটি আলাদা আলাদা সরকারের সংসদ এবং শপথ তিনি আসলে গ্রহণ করিয়েছেন। একটি হচ্ছে প্রথম যেটি তিনি করেছেন তার রাষ্ট্রপতি হওয়ার পর শেখ হাসিনার সরকারের সংসদে তিনি বক্তৃতা দিয়েছেন এবং তিনি তাদেরকে শপথও আহ, গ্রহণ করিয়েছিলেন। তারপরে আবার যখন তিনি আহ, অন্তর্বর্তী আহ, সরকার। সরকার আসলো সেখানেও তিনি শপথ গ্রহণ করিয়েছেন এবং তাদেরকেও তিনি রাষ্ট্রপতি ছিলেন। আবার তিনি এখন এই সরকারের সময় রাষ্ট্রপতি আছেন এখনো পর্যন্ত। তো তিনি তিনটি আলাদা আলাদা সরকারের রাষ্ট্রপতি। আবার তিনি তিনটি আলাদা আলাদা সরকারের বিভিন্ন ব্যক্তিকে শপথ গ্রহণ করিয়েছেন। সবাইকে অবশ্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন না। এবং তারপরে আবার তিনি দুইটি সংসদে বক্তৃতা দিলেন আলাদা আলাদা সরকারের, যে সরকার তাকে নির্বাচিত করেছে, যে সংসদ, সেই সরকার এবং সংসদ নাই, তিনি পরের আরেকটি সংসদে এসে সেখানে বক্তৃতা দিলেন এবং দুইটি বক্তৃতার মধ্যে অনেক বৈপরীত্য আছে, কেননা রাষ্ট্রপতির বক্তব্য কিন্তু লিখে দেওয়া হয় এবং তার বক্তব্য সরকারের বক্তব্যকে প্রতিফলিত করে। তিনি কিন্তু আসলে নিজের বক্তৃতা সেভাবে দেন না, আগেও দেন নাই, এইবারও দিতে পারেন নাই। অতএব তিনি সম্পূর্ণ দ্বিমুখী দুটি বক্তৃতা দিয়েছেন। সব মিলে এটা একটা মজার ব্যাপার, একটা আমাদের দেখা হলো আমাদের জীবনে, এটা একটা দেখার মতো বিষয়। আরেকটি হচ্ছে যে বিএনপি তাকে রাষ্ট্রপতির সম্মান দিয়েছে যতটুকু তার সাংবিধানিক প্রাপ্য, এটা একটা দেখার মতো ব্যাপার, কেননা তাদের নির্বাচিত রাষ্ট্রপতি তো তিনি না। আর প্রধানমন্ত্রীর বক্তৃতাটাও সুন্দর হয়েছে। তিনি বলেছেন যে তিনি সবার প্রধানমন্ত্রী হতে চান, তিনি দলের নয়, তিনি সবার, তিনি সেইভাবে কাজ করতে চান। এটা একটা ভালো কমিটমেন্ট। এই কমিটমেন্ট তিনি যদি রাখতে পারেন তাহলে এটা দেখার মতো বিষয় হবে। তবে সাধারণত দেখা যায় ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে যে দলগুলি আসে তারা এই প্রতিশ্রুতি রাখতে পারে না, কারণ প্রধানমন্ত্রী চাইলেও দলের লোকজন এমন অবস্থা তৈরি করেন যে শেষ পর্যন্ত সরকার দলের হয়ে যায়, সবই দলের হয়ে যায়। তো দেখা যাক যে তিনি এটা যদি পারেন করতে, যে সত্যি সত্যি তিনি সবার এবং দলটাও সবার কথা চিন্তা করে কাজ করে, তাহলে এটা দেখার মতো বিষয় হবে। তো বক্তৃতাটা সুন্দর হয়েছে, মাইল্ড এবং অনেক বিনয়ের সাথে মডারেট সব বক্তব্য, কোনো ধরনের আহ, মানে সমালোচনা করার মতো খুব একটা জায়গা নেই। আর তারপরে যেটি ঘটেছে সেটি হচ্ছে ওয়াকআউটের নামে যে হুজ্জত করেছে এনসিপি এবং জামাতে ইসলাম, এইটা একটা দেখার মতো বিষয় ছিল। তারা জাতীয় সঙ্গীত যখন বাজছে তখন তারা হুজ্জত অব্যাহত রেখেছে, একটা একটা সময় পর্যন্ত দাঁড়ায় নাই এবং তারপরে তারা ওইখানেই হট্টগোল করেছে এবং করে তারপরে তারা বের হয়ে গিয়েছে। তো এই জিনিসটা ঠিক হয়নি। জাতীয় সঙ্গীত বাজা অবস্থায় জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখানোর কথা, সবার দাঁড়ানোর কথা, এবং ওয়াকআউট করলে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরে ওয়াকআউট করার কথা, এবং হুজ্জত করে ওয়াকআউট করাটা সংসদীয় রীতি না। ওয়াকআউট করলে তারা বের হয়ে যাবেন। হই হুল্লা করা, স্লোগান দেওয়ার চেষ্টা করা, বা এগুলি বা হাতে করে কাগজ, প্ল্যাকার্ড। মানে হ্যাঁ, প্ল্যাকার্ড নিয়ে সংসদে প্রবেশ করা, এগুলো সংসদীয় আচরণ না। এগুলো যে যমুনার সামনে ওনারা যে করতেন সেই অভ্যাস তারা ছাড়তে পারেন নাই। ইনুস সাহেব ভিতরে ছিলেন তো সংসদে, হয়তো ওনাকে দেখে তাদের এটা আরো জেগে উঠেছে, ভেবেছে ওইটাও যমুনা। জি, আপনি বেশ কয়েকটা পয়েন্টের কথা বললেন। আমি একে, একে সবগুলো নিয়ে আরেকটু বড় করে কথা বলতে চাইবো। একে, একে আসি। কিন্তু একটা বিষয়ে মানে তার আগে কথা বলতে চাই যে সংসদের মানে বেশ এত গুরুত্বপূর্ণ অন্যতম বা প্রধানতম বা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ জাতির জীবনে এখন এই সংসদ অধিবেশনটা আলোচনার বিষয়বস্তুও বটে। সেখানে শুরুতেই দেখা গেল মাইকের বিভ্রাট। হ্যান্ড মাইকের কথা সংসদ সদস্যরা শুনতে পাচ্ছেন না। বিদ্যুৎ বিভ্রাটও নাকি হচ্ছে, সেটা আমরা স্পিকারের কথা থেকে শুনতে পারলাম। মানে সংসদটা তো ভাঙচুর করা হয়েছিল, তো ওই ভাঙচুরকারীদের একটা অংশ কিন্তু সংসদে ঢুকেছেও। তো তারাই তো এই বিভ্রাটটা তৈরি করার ব্যবস্থা করেছে। সংসদটা তো ভাঙচুর করার পরে রিপেয়ার্ড সংসদ, তাই না? সংসদটা তো ভাঙচুর করা হয়েছিল। মাইক তো সব ছিঁড়ে খুঁড়ে নিয়ে গিয়েছে, নষ্ট করেছে। খোঁজ নেন। তো তো তারপরও এখানে তো বিভ্রাট হবে না প্রস্তুতির তো সময় কোথাও? ছিল যে এই সংসদটাকে প্রস্তুত তার করার। প্রস্তুতিটা কার করার কথা ছিল? প্রস্তুতিটা করার কথা ছিল অন্তর্বর্তী সরকারের। আপনার কি মনে হয় অন্তর্বর্তী সরকারি সংসদটাকে যতখানি না মনোযোগ দিয়ে রিপেয়ার করেছে, তার চেয়ে বেশি তৈরি করতে ব্যস্ত ছিল জুলাই জাদুঘর। এই ওইখানে আবার সরকারও তো ফারুকি এক মাস এখনো, সময় পেল।
এই সরকার 1 মাস সময় পায় না। এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে 17 তারিখে, আর এখনো এটা কয় তারিখ, এটা 12 তারিখ। হ্যাঁ, অলমোস্ট তো এক মাস। আসলে 3 সপ্তাহ, 3 সপ্তাহ সময় আচ্ছা। পেয়েছে। 3 সপ্তাহ এমন কিছু না, তার মধ্যে তাদেরকে মন্ত্রণালয়ে যেতে হয়েছে, ছুটি ছিল। আপনি যদি ওয়ার্কিং ডে গুলো চিন্তা করেন, তাহলে 3 সপ্তাহ পুরোপুরি ওয়ার্কিং ডে না, 6 থেকে 7 দিন বাদ দিতে হবে। তারপরে হচ্ছে তারা এটা পেয়েছেন। তো অতএব আমার মনে হয় না যে তারা এটা আপনি যেভাবে চিন্তা করছেন আর কি, অতখানি সময় পান নাই। কিন্তু আসলে মানে সময় তো ধরেন এক একজনের এক এক রকম কাজ ভাগ করা থাকে, এমন তো না যে প্রধানমন্ত্রী বা মন্ত্রীদেরকে সবাইকে কাজ করতে হয়। কিন্তু সংসদ আমার ঠিক প্রশ্ন করার কিন্তু কাজ এটা হচ্ছে, যে সংসদ ডাক্তার ঠিক মানে করার কাজ সংসদ সচিবালয়ের এবং হ্যাঁ, গণপূর্ত বিভাগের। হ্যাঁ। তো গণপূর্ত বিভাগের আপনি যদি চিন্তা করেন, তার মধ্যে হচ্ছে রমজান মাস, হুম। সবকিছু মিলে আসলে নিশ্চয়ই এই কাজটার জন্য কারো দায়িত্বপ্রাপ্ত ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দেখেন এখানে মানে সংসদ সদস্যরা তো ছিলেনই, অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন, সংসদটা আগামী সরকারের মানে কূটনীতিকরা জন্য ছিলেন। প্রিপেয়ার করে যাওয়ার কথা অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকার যে অবস্থায় সংসদটা ছিল সে অবস্থায় রেখে যাবে। তারা তো ভাঙচুরের সংসদ পেয়েছে তাদের ইনকিলাবের ঠেলায়। ইনকিলাবের ঠেলায় ভাঙচুর হয়েছে যে সংসদ, হুম, সেই সংসদকে ইনকিলাবের আগের পরিস্থিতিতে রেখে যাওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ছিল। হুম। এই তো সরকারের কাছে তাদের সংসদ বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু ধরেন বিদেশীদের কাছে কেমন স্ট্যান্ডার্ড গেল? এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে সবাই আমন্ত্রিত ছিলেন, বিদেশিদের কাছে গেলেন। স্ট্যান্ডার্ড নিয়ে হ্যাঁ, কেউ এখন আর ভাবে না। আমাদের দেশে আর বিদেশিদের স্ট্যান্ডার্ড কি, চুক্তির মধ্যে কি আছে ইউনুসের, ওইটা চিন্তা করতে হবে। বিদেশিরা কি ভাবলো তাতে কিছু আসে যায় না, কার কাছ থেকে পারমিশন নিতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। অতএব এই সংসদের বিষয় যদি তারা বলে থাকে এটা ঠিক আছে, তাহলে ঠিক আছে। হুম। অন্য বিদেশিদের মতামতের কোনো গুরুত্ব নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবারে আসি যে আম এই সংসদে স্পিকার, ডেপুটি আর স্পিকার টেরাম তো টেরাম টেরাম যুদ্ধ করে, তাই না? আপনার মনে আছে নাটকটার কথা? টেরাম, টেরাম যুদ্ধ। টেরাম টেরাম যুদ্ধ, তো টেরাম তো টেরাম টেরাম যুদ্ধ করে, তার তো এখন এগুলো নিয়ে চিন্তারই কারণ নেই। আ এই সংসদে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন। একটু আপনার ছোট্ট যদি মন্তব্য থাকে, কি মনে হয় আপনার স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে আমরা দেখলাম মেজর হাফিজুর স্পিকার রহমান, বয়োজ্যেষ্ঠ, কায়সার কামাল। স্পিকার বয়োজ্যেষ্ঠ। স্পিকার একসময় খেলোয়াড় ছিলেন, উনি একজন বীর বিক্রম সম্ভবত, এবং জি। উনি মুক্তিযোদ্ধা, আবার উনি সেনাবাহিনীর সদস্য। সবকিছু মিলে স্পিকারের বর্ণাঢ্য ক্যারিয়ার আছে। মাঝখানে তিনি অবশ্য রাজনৈতিক ভাবে একটু দোলাচলের মধ্যে ছিলেন, আমরা দেখেছিলাম। বিগত সরকারের একটা সময় মনে হয়েছিল যে তিনি আরেকটা দল গঠন করতে যাচ্ছেন, এরকম কিছু। বাট আমার মনে হয় যে তার এই সবকিছুকে বিবেচনায় নিয়ে তাকে স্পিকার নির্বাচন করা হয়েছে, এবং আহ, তিনি একজন সংস্কারবাদী মানুষ, সংস্কার চান। তো যেহেতু বিএনপি সংস্কার করতে চায়, একজন সংস্কারপন্থী মানুষকেই তারা স্পিকার করেছে, এটা খারাপ কিছু না। আর যে বয়সে তিনি এখন আছেন, এটা তার রাজনৈতিক জীবনের একটি পরিপূর্ণ জায়গা। এরপরে তার আসলে বড় কিছু প্রাপ্তির চিন্তাও নাই। তো অতএব এটা তার একটা রাজনৈতিক জীবনের সায়ান্ন। তো সেই হিসেবে ভালো, খারাপ না আমার কাছে মনে হয়। আমি অবশ্য স্পিকারের কথা যখনই ভাবি, আমার মনে পড়ে উনি একসময় ফুটবল খেলতেন এবং খুবই রাগী খেলোয়াড় ছিলেন। রেফারির সিদ্ধান্ত পছন্দ না হলে তিনি রেফারিকে মাঝে মধ্যে দু একটা ঘুষিও মেরেছেন, একজনের নাক থেকে রক্ত বের করে দিয়েছিলেন। তো হুম, সেই ভদ্রলোক স্পিকার হতে পেরেছেন। আমার ভালো লাগে হুম, যে মানুষের এই যে তারুণ্য থেকে আজকে এই বয়সের পরিণতির সঙ্গে সঙ্গে মানুষের যে পরিবর্তন, তার যে স্থিতধী হওয়া, তার যে এক ধরনের মানে শান্ত সৌম্য হয়ে যান মানুষ, এই ব্যাপারগুলো এখন বুঝি, কারণ আমাদেরও তো বয়স হচ্ছে। তো হুম। ভালোই লাগে আবার। ডেপুটি স্পিকার। আমি সেই কথা আমার আমার মনে আছে, ওনাকে লাল কার্ড দেখানো হুম, হয়েছিল এবং রেফারির নাক ভেঙে দিয়েছিলেন তিনি। একটা ইন্টারেস্টিং তথ্য দিলেন। ডেপুটি স্পিকার হ্যাঁ, সম্পর্কে হ্যাঁ। কি বলবেন? কায়সার কামাল। ডেপুটি স্পিকার সম্পর্কে আমার সেরকম কোনো জানা নাই ওইভাবে। তো আমার মনে হয় যে উনি আহ, একজন আইনজীবী, হুম, এটা আমি জানি, হুম, যতটুকু জানি। এবং আইনজীবী হিসেবে তার সুনাম আছে। আহ, এবং আমার মনে হয় যে যেহেতু তিনি আইনজীবী, সংসদ যেহেতু আইনের মধ্যে দিয়ে পরিচালিত হয়, হুম। এরকম ডেপুটি স্পিকার স্পিকারকে অনেক সাহায্য করতে পারে, সহায়তা করতে পারে। পাশাপাশি ভালো হয়েছে, দুইটাই ভালো। দুটোই আর ভালো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু আইনজীবীদের প্রতি এক ধরনের পক্ষপাত আছে, আপনার মনে আছে নিশ্চয়ই। জমির উদ্দিন সাহেব আইনজীবী ছিলেন, হুম, এরকম তারা আইনজীবী পছন্দ করেন। অনেক আইনজীবী কিন্তু জাতীয়তাবাদী দল করেন। তো ভালো, একজন আইনজীবী হুম, স্পিকার হয়েছে। জি। এখন তাদের যে মন্ত্রণালয়, দুজনেই মন্ত্রী। একজন পূর্ণমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ, আর ভূমি প্রতিমন্ত্রী হচ্ছেন কায়সার কামাল। মানে এই মন্ত্রণালয়গুলোর জন্য কি আবার নতুন করে মন্ত্রী খুঁজতে হবে? হ্যাঁ, নিশ্চয়ই খুঁজতে হবে, কারণ তারা তার মন্ত্রী থাকতে পারবেন না। স্পিকার ডেপুটি স্পিকার এক ধরনের সাংবিধানিক পদ, হুম, যেখানে তাদের মন্ত্রী থাকার কথা না।
তো সেই কারণে তারা মন্ত্রী থাকবেন না, তাদের তো মন্ত্রী খুঁজতে হবে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের জন্য মন্ত্রী খোঁজা খুব একটা কঠিন না। বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছেন, আরেকজন মুক্তিযোদ্ধা যদি এখানে অ্যাপয়েন্টেড হন ভালো হয়। আচ্ছা। আপনার যেমন হাতে তারা কোনো নাম চাইলে আছে? টেকনোক্র্যাট হিসেবে মুক্তিযোদ্ধাকে আনতে পারেন, একজন টেকনোক্র্যাট মুক্তিযোদ্ধা হতো তারা চাইলে আনতে পারেন। সংসদে নির্বাচিত হন নাই হুম, কিন্তু হুম। মুক্তিযোদ্ধা, একদম আনলেও অসুবিধা নেই। জি। আপনার কোনো ধারণা আছে? মানে আপনার কোনো সাজেশন বা কোনো আর ধারণা নাই, আমি জিজ্ঞেস করতে পারি। আমি এখন যেখানে আছি, এখানে কিছু মানুষ আছেন তারা অনেক কিছু জানেন, তো আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে পারি যে কে হতে যাচ্ছেন, এরকম জানতে পারলে আপনাকে জানাবো। নিশ্চয়ই। আম একটু আপনি বলছিলেন যে সংসদ মানে আইনের মাধ্যমে আইনজীবীর প্রসঙ্গতে বলছিলেন আইনের মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু সেই আইন অনুযায়ী যেটি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলছিলেন যে স্পিকার বা ডেপুটি স্পিকার তাদের উপস্থিত থাকার কথা। এই প্রসঙ্গে তারেক রহমান বলছেন নতুন সংসদের যাত্রা শুরুর সময় সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আম পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট এর গণবিরোধী কর্মকাণ্ডের জন্য যে জনরোষ তৈরি হয়েছিল, তাতে সাবেক স্পিকার ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যায়নি, তাদের কেউ কারাগারে, কেউ নিখোঁজ বা পলাতক। মানে এই ব্যাখ্যাটিকে আপনার কাছে কেমন মনে হলো? কেউ কারাগারে ঠিক আছে, কেউ নিখোঁজ বা পলাতকের জায়গাটাকে একটু, কারণ এই যে যিনি কারাগারে, শামসুল হক টুকু সাবেক ডেপুটি স্পিকার, তিনিও ছিলেন সেই 626 জনে ক্যান্টনমেন্টে থাকা তালিকাদের মধ্যে। আবার শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার, তিনিও ছিলেন কারাগারেও গেলেন সেখান থেকে। আর বাকিজন কোথায় গেলেন এটি কি মানে রাষ্ট্রের জানার কথা না? রাষ্ট্রের জানার কথা, আবার রাষ্ট্রের জানার কথাও না। যদি তাকে তারা মুক্তি দিয়ে থাকেন, মানে ক্যান্টনমেন্ট থেকে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তিনি যদি বের হয়ে গিয়ে থাকেন, তারপরে তিনি কোথায় গিয়েছেন এটা রাষ্ট্রের দুইভাবে জানতে পারেন। যদি তিনি পাসপোর্ট ব্যবহার করে দেশের বাইরে চলে যান, আর যদি তিনি পাসপোর্ট ব্যবহার করে দেশের বাইরে না যান এবং কারোর সঙ্গে যোগাযোগ রাখার কথা চিন্তা না করেন, তাহলে তাকে খুঁজতে হবে আর কি। ওই খোঁজাখুঁজির চেষ্টা হয়তো কেউ করে নাই। আচ্ছা, মানে এটি কি খোঁজাখুঁজির আর চেষ্টা? যিনি কারাগারে আছেন তাকে বের করে আনার জন্য কাউকে মুক্তিটা চাইতে হবে। হয় সরকার চাইবেন মুক্তি, তাকে মুক্তি দিয়ে নিয়ে আসার জন্য, অথবা তাকেই চাইতে হবে ব্যক্তিগতভাবে যে আমাকে মুক্তি দেওয়া হোক। তো সেরকম প্রসেস মনে হয় না করা হয়েছে, অথবা করলেও সেটা আদালতের কাছে গ্রাহ্য হয়েছে। ফলে তারা নাই। আর এইটা আমি এখন এইভাবে দেখি না কেন, আহ, কারণ এই সংসদের কেউই তো নাই, কাউকেই তো পাওয়া যাচ্ছে না, কেউ জেলখানায় কেউ দেশে নাই। অতএব শুধু স্পিকার খুঁজে বের করে আনার প্রয়োজনীয়তা কেউ অনুভব করে নাই হয়তো। কিন্তু রাষ্ট্রপতির বেলায় তবে আবার আইনের অনড়। মাধ্যমে পরিচালিত হলে এইখানে স্পিকারের আসবার কথা ছিল আর কি, হ্যাঁ, স্পিকারের কিন্তু থাকার কথা রাষ্ট্রপতির ছিল। বেলায় অনড়, সেখানে আবার সংবিধানের মানে বা আইনের বিষয়টা খুবই। রাষ্ট্রপতি তো পলাতক হন নাই, পালিয়েও যান নাই, জেলেও যান নাই। উনি তো ছিলেন পুরা টাইম, সো ওনাকে সামনেই মানে ছিলেন, তাকে চোখের দেওয়া হয় সামনেই। নাই। তাকে দেওয়া হয় নাই। তা কিন্তু তো তিনিও জেলে যেতে পারতেন, তিনিও পালিয়ে যেতে না, পারতেন। রাষ্ট্রপতিকে জেলখানায় পাঠানো যায় না, খুব কঠিন। রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। রাষ্ট্রপতিকে শুধু পদত্যাগ করতে হবে, তার পদ ছেড়ে দিতে হবে। পদে থাকা অবস্থায় রাষ্ট্রপতিকে আপনি কোনো ধরনের হ্যাঁ, মামলা করতে পারবেন না। পদত্যাগও করাতে পারতেন, সেরকমও দাবি ছিল। কিন্তু বিএনপি তার ব্যাপারে পদত্যাগ শুরু কিন্তু থেকেই কাউকে কিন্তু জোর খুব। করে করানো যায় না। পদত্যাগ কাউকে জোর করে করানো যায় না, বিশেষ করে রাষ্ট্রপতিকে যায় না। তাকে হয় নিজের থেকে পদত্যাগ করতে হবে, অথবা তাকে অভিশংসন করতে হবে। অভিশংসন করার মতো কোনো কারণ তো তৈরি হয়নি। অভিশংসনের জন্য যে ইমপিচমেন্টের যে রুল আছে, সেই রুলে তো উনি পড়েন না বলে তাকে ইমপিচ করা যায় না। পদত্যাগ তো করানোই যায়, জোর করলেন কিনা সেটা আবার কে দেখবে? গায়ের জোরে পদত্যাগ করানো যায় না আসলে। কেউ যদি গায়ের জোর করে, ওটাও আইন ভঙ্গ করা। আপনি সাংবিধানিক পদে থাকা কাউকে পদত্যাগের অনুরোধ করতে পারেন, কিন্তু আপনি তাকে পদত্যাগ জোর করে করাতে পারেন না। কিন্তু সেই অনুরোধটা কি এখন কেউ ওনাকে কেউ করেছিল? অনুরোধ করেছিল না, ওনাকে কেউ অনুরোধ করেছিল কিনা আমরা জানি না, কিন্তু তো তিনি করলে তো তো বললেন নিশ্চয়। যে তার পদত্যাগের দাবি ছিল, বিএনপি বরং তাকে মানে সেখানে খুব সাপোর্ট দিয়েছে, তার যে সাক্ষাৎকারের কথা। সেটা তো রাষ্ট্রপতি নিজেই ব্যাখ্যা জি। দিয়েছেন, তাহলে তার এটার উত্তর উনি দিয়ে দিয়েছেন। তাকে পদত্যাগের চাপ কারা দিয়েছিল? তারাও তো সংসদেই ছিল, সঠিক। তারা বের হয়ে গেছে, তাই না? তো তারা বের হয়ে গেছে না। কিন্তু আমার প্রশ্নটা এখানেই, ধরেন স্পিকার ডেপুটি স্পিকারের বেলায় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন জনরোষের কারণে তারা নাই, যদিও আইন বলে তাদের থাকার কথা। কিন্তু রাষ্ট্রপতির বেলায় জনরোষের জনরোষটা কারণে তো একদম নাই। প্রত্যক্ষ দেখা যাচ্ছে, সংসদে রাষ্ট্রপতির দেখা প্রতি যাচ্ছে। রাষ্ট্রপতি তো জনরোষের শিকার হন নাই। রাষ্ট্রপতি তো ফুল টাইম ওখানে ছিলেন, তার প্রতি জনরোষ কেউ দেখায়নি। দেখায় নাই? মানুষ কি তারপর রাষ্ট্রপতি পদত্যাগের আন্দোলন কত কিছু হয়ে গেল। পদত্যাগের আন্দোলন কি জনরোষ ছিল? এটা তো এনসিপির বহুদিন পরে একটা আবদার ছিল, 1 মাস পরে আবদার করতে শুরু করেছিল। স্পিকারের প্রতি বা এরা জনরোষ এরা কোথায় দেখলাম আমরা? এরা ধরুন এরা ক্ষণে শিরিন ক্ষণে শারমিন করেছে। চৌধুরীর প্রতি দেখেছেন? শোনেন, শিরীন শারমিন চৌধুরী, এখন এই কথাগুলো আপনি আমাকে দিয়ে বলাতে চাচ্ছেন বলে, শিরীন শারমিন চৌধুরী কোথায় গেলেন? জনরোষ না থাকলে উনি কোথায় গেলেন? উনি ক্যান্টনমেন্টে গেলেন, কারণ উনি বাসায় থাকতেন। অবশ্যই জনরোষ ছিল। এবং ওবায়দুল কাদের বলেছেন তারা নাকি সংসদের মধ্যে পালিয়ে টালিয়ে ছিলেন, কোথায় নাকি লুকিয়ে ছিলেন। কেন লুকিয়ে থাকতে হলো কেন? সবার সামনে দিয়ে বুক ফুলিয়ে বের হয়ে যেতেন। আমরা বুক ফুলিয়ে ঘোরাফেরা করি নাই? জনরোষ ওনার প্রতি হইলো কেন, আর আমাদের প্রতি হইলো না কেন? তাই না?
এইটা অবশ্যই জনরোষ ছিল। আর এই যত যে শিক্ষিত যত মেধাবী স্পিকার এবং আওয়ামী লীগের সদস্যরা হন না কেন, তাদের দল যে স্বৈরাচারী হয়েছিল এইটা তারা ঢাকতে পারবেন না। তাদের দল অবশ্যই স্বৈরাচার আচ্ছা, করেছে, মানে অন্যায় করেছে। স্পিকারের প্রতি জনরোষ ছিল কিন্তু রাষ্ট্রপতির প্রতি ছিল না। রাষ্ট্রপতির প্রতি জনরোষ থাকলে তো রাষ্ট্রপতি পলাইতো, রাষ্ট্রপতি পলায় নাই তো। পলাইতে পারলে পলাইতো নিশ্চয়ই, না, মানে কেন? পলানোর সুযোগও কি ছিল পলানোর তার? সুযোগ ওনার ছিল না? পলানোর সুযোগ ওনার ছিল না? ছিল তো। উনি উনি চায় নাই পালাইতে, পালে নাই। আচ্ছা, ওনারও পালানোর সুযোগ ছিল, তাহলে উনি পালায় হ্যাঁ, নাই। আপনি দেখেন না, একই একই ব্যক্তিত্ব, দুজনই তো শেখ হাসিনার পছন্দ, স্পিকারও শেখ হাসিনার পছন্দ, রাষ্ট্রপতিও শেখ হাসিনার পছন্দ। তাহলে একজন পালাইছে আরেকজন পালায় নাই কেন? এই প্রশ্নটা আপনার করা উচিত একেবারে ওনাকে। পারলে ওনাকে জিজ্ঞেস করেন। আমারও খুব জিজ্ঞেস করার ইচ্ছে। কিন্তু উনি কি বলবেন যে আসলে উনি 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 একই পালাইনি? হাতে দুজনকে বেছে নিয়েছেন, দুজনের নামে ওনার মাথায় আসছে, একজন পালাইলো একজন পালালো না কেন? এটা তো ওনার উত্তর দিতে পারা উচিত। নাকি আসলে দুজনের জন্য দুই ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করছে কে পালাবে কে পালাবে না? কার ধরেন সাবেক ট্রিটমেন্ট কি রাষ্ট্রপতি সেটা বড় কথা না। আব্দুল হামিদ তিনিও আছেন কার বহালতবিয়াতে। ট্রিটমেন্ট কি এটা ইম্পর্টেন্ট বিষয় না। ট্রিটমেন্টের কারণে কেউ পালায় নাই, পালাইছে নিজের ইচ্ছায়। ধরেন মানে বহু মানুষ তো পালায় নাই। সাবেক বহু রাষ্ট্রপতির মানুষ কথা জেলে না। জিজ্ঞাসা করছি। আপনি যে ডেপুটি স্পিকারের কথা বলছেন, উনি জেলখানায় যায় নাই? শেখ হাসিনা সরকারের বিভিন্ন মন্ত্রীরা জেলখানায় নাই? ওনার পেয়ারা সালমান রহমান জেলখানায় নাই? তাইলে ওনার স্পিকার কেন জেলখানায় নাই? সেটা এই কি, প্রশ্নটা আপনি আমাকে করেন না কেন? সেই প্রশ্নটা যদি আমি আপনাকে করি, এর একটা উত্তর আমি শুনেছিলাম আমার অনুষ্ঠানে। তখন তৎকালীন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি বলেছিলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান তাকে যে গ্রেপ্তারের প্রক্রিয়াটা সেটা একরকম স্টেজড ছিল, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছিল। ওরে সাখাওয়াত সাহেব একটা লোক, হ্যাঁ, শোনেন, সাখাওয়াত সাহেব একটা লোক যখন ক্ষমতায় ছিল তখন ওনার মুখে বুলি ছিল না, উনি তখন ছিল নবলা পুরুষ। না, তিনি কিন্তু এখন উনি ক্ষমতায় অনেক থাকাকালীন এই কথাটা বলেছিলেন যে তাদের দুজনকে তার কাছে হস্তান্তর করা হয়েছে। আমি তখন পাল্টা প্রশ্ন করেছিলাম, তাহলে যে আমরা দেখলাম আর তারা উনি পালিয়ে যাচ্ছেন। উনি একজন আইনের লোক, উনি একজন উপদেষ্টা, উনি আবার হস্তান্তরিত লোকজনকে ধরে নিয়ে জেলখানায় ভরে দিয়েছেন। হুম। বাকিদেরকে উনি খুঁজেন নাই কেন? বাকিদের লিস্ট ওনার কাছে ছিল না? জি, তারা কোথায়? তার ওনাদের মানে জিজ্ঞেস করেন না কেন? ট্রিটমেন্টে কিছু ভিন্নতা ছিল, কাকে ধরবে কাকে ছাড়বে, কাকে সেটা পালাতে থাকতে দিবে। পারে, সেটা থাকতে পারে, কিন্তু আমার কাছে বড় কথা হচ্ছে যে একজন পলাইছে একজন পলায় নাই। ট্রিটমেন্টের ভিন্নতা থাকলে কি? ট্রিটমেন্টের ভিন্নতা থাকলে পলাইতে হবে? জেলখানা যায় তো। আচ্ছা, অবশ্য অনেককে জেলখানায় যাওয়ারও সুযোগ দেওয়া হয়নি, এটাও একটা বিষয় ছিল। অনেক মারধরের শিকার হয়েছেন অনেকে। যাই হোক, সেটা হচ্ছে সেই জনরোষের বিষয়টা আছে। রাষ্ট্রপতির ব্যাপারে যেটি আপনি বলছিলেন যে আহ, রাষ্ট্রপতি যেই বক্তব্য দিলেন ইন্টারেস্টিং, তিনটা সংসদে মানে তিনটা সরকারের সময়ে তিনি ছিলেন। তার সময় যে তার নিজের অবস্থান নিয়েও একটু যা কথা বলবো, কিন্তু তার আগে বিরোধী দল যে আচরণের কথা আপনি বলছিলেন যে হুজ্জুত করলেন তারা বিরোধী দল সংসদে, তারা এই বিষয়টার আসলে আপনি কি অযৌক্তিক মনে করেন? মানে তাদের তো আগে থেকেই জানিয়ে রেখেছিল যে তারা এটার বিষয়ে তাদের আপত্তি না, আছে। তারা ওয়াকআউট করবেন। ওয়াকআউট করার একটা প্রক্রিয়া আছে, সভ্য প্রক্রিয়া আছে। তো জাতীয় সঙ্গীত চলার সময় আপনি দাঁড়াবেন, তখন আপনি ওয়াকআউট করবেন না। জাতীয় সঙ্গীত শেষ হবে, তারপর আপনি ওয়াকআউট করবেন আহ, আহ, এবং জাতীয় সঙ্গীতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করবেন। এটা সাংবিধানিক দায়িত্ব, আমাদের সকল নাগরিকের দায়িত্ব। সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজলে আপনি দাঁড়ান না, সংসদে বাজলে আপনি দাঁড়ান না, তখন আপনি কানে ঠসা হয়ে যান, শুনতে পান না, তাই না? জি, এটাকে কি আপনার মানে জাতীয় সঙ্গীতের প্রতি অসম্মান প্রদর্শন বলে মনে করেন? আপনার কাছে কি মনে হয় জাতীয় সঙ্গীত হচ্ছে কেউ দাঁড়ায় না? আপনি কি মনে করবেন? সেটাই খুবই স্বাভাবিক একটা রীতি জাতীয় সঙ্গীত হলে দাঁড়িয়ে যাওয়া। কিন্তু এখানে রীতি না, এটা নিয়ম। রীতি না, এটা রীতি না, এটা নিয়ম। নিয়ম। নাগরিকের দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে, সম্মান প্রদর্শন হবে। এবং কিভাবে দাঁড়াবেন এটা বলা আছে, গেজেটেড এটা। আপনি সোজা হয়ে দাঁড়াবেন, আপনার চোখ সামনের দিকে থাকবে, আপনি অ্যাটেনশন ভঙ্গিতে, ঋজু ভঙ্গিতে দাঁড়াবেন। স্ট্যান্ডার্ড ইজ না, দুই পাশে ভাগ করে দাঁড়াবেন না। তারপরে হচ্ছে আপনার হাত মুষ্টিবদ্ধ থাকবে, কিন্তু আপনার বৃদ্ধাঙ্গুলি, আপনার প্যান্টের যে সেলাই আছে অথবা পায়জামার যে সেলাই সেটা বরাবর সোজা থাকবে, আপনার বৃদ্ধাঙ্গুলি উন্মুক্ত থাকবে। পরিষ্কার বলা আছে এগুলা কিভাবে দাঁড়াইতে হয়। এগুলা পড়াশোনা করতে হয় তো, এগুলা তো আর পড়ার টাইম ছিল না তাদের। বিসিএস এর পড়া পড়তে পড়তে এগুলা পড়ে নাই। কিন্তু তারাই ধরেন অন্তর্বর্তী সরকারের যখন শপথ গ্রহণ করেন, তারা সেই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন। সেই রাষ্ট্রপতির মানে পাশ করা অধ্যাদেশগুলো, তার স্বাক্ষরে যে অধ্যাদেশগুলো, সেই অধ্যাদেশগুলো তারা এনফোর্স করার জন্য বলছেন। ওরা করেছেন, এটাই তো স্ববিরোধিতা, এটাই তো স্ববিরোধিতা, জি, আপনি এটাই তো সেলফ কন্ট্রাডিক্টরি অ্যাটিটিউড। তাদের মনে যা লয় তাই করে। ওই যে আহ, কি জানি একটা গান আছে না, যে বন্ধু আরে করো তোমার মনে যাহা লয়, আমার গায়ে যত দুঃখ সয়।
তো প্রেসিডেন্টের গায়ে যত দুঃখ সয়, বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়। তারা বন্ধুয়া মনে যাহা লয় করতেছে, কখনো দেয়াল টপকে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে বঙ্গভবনে, কখনো বাইরে থেকে ভাড়া করা লোক এনেছে, এগুলো প্রেসিডেন্ট সাহেবের ভাষ্য। তাহলে এগুলোও করেছে, আবার আজকে আবার এসে প্রেসিডেন্টের ওখানে ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছে। আবার যখন প্রেসিডেন্ট তাদেরকে উপদেষ্টা বানানোর শপথ নেওয়া হচ্ছিল, তখন একেবারে সুবোধ বালকের মতো দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছে। তখন প্রেসিডেন্ট ভালো ছিল, তখন প্রেসিডেন্ট যেহেতু শপথ নেওয়ায় উপদেষ্টা হওয়ানো যায়, উপদেষ্টাদের এপিএস নিয়োগ করা যায়, বিভিন্ন জায়গাতে নিজের উপজেলাতে কোটি কোটি টাকা বরাদ্দ করা যায়, উপদেষ্টা থাকা অবস্থায় দল বানায় পদত্যাগ করে দলে চলে যাওয়া যায়, প্রেস সচিবকে দিয়ে বলানো যায় যে উনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তারপরে এখন তো আমরা দেখতে পাচ্ছি কিসের প্রধানমন্ত্রী, ওনারা জামাতের পিছনের যন্ত্রী, জামাত গায়ে গান, ওনারা পিছনে যন্ত্র বাজায়। আম, সেই মানে তাদের কাছে একটা অফার ছিল বা প্রস্তাব ছিল মাননীয় প্রধানমন্ত্রী বা বিএনপি বা সরকার দলীয় থেকে তাদের কাছে প্রস্তাব ছিল ডেপুটি স্পিকারের পদের জন্য, কিন্তু তারা যেটা বলেছে, যে আমাদের আমিরই বলেছেন যে খণ্ডিতভাবে না, তারা ওরা পূর্ণ, প্যাকেজ চায়, হ্যাঁ পূর্ণ প্যাকেজের পুরো প্যাকেজ। বাস্তবতা চায়। হ্যাঁ, কিন্তু অনেকেই তখন বলেছিল বা এরকম একটা ব্যাখ্যা হয়েছিল যে তারা বললেও আসলে তারা ডেপুটি স্পিকারের পদটা নেবেন, যেমন তারা আগে বলেছেন পিআর ছাড়া নির্বাচন না, কিন্তু নির্বাচনে গেছেন, যেমন তারা বলেছেন সংবিধান ডেপুটি স্পিকার সংস্কারের। পদটা এখনো এখনো ওইটা তাদেরকে অফার করা আছে। আহ, আপনি 7 দিন পরে যদি নেয়, 15 দিন পরে যদি নেয়, নিতে তো পারে। এখন কি আর নিতে পারে? এখন তো হয়ে ডেপুটি গেছেন একজন স্পিকার তো যে ডেপুটি কোনো স্পিকার। সময় নির্বাচন করে। না চাইলে সরকার নতুন ডেপুটি স্পিকার নিয়োগ করতে পারে, এই ডেপুটি স্পিকার পদত্যাগ করবে। মানে এটা কি একটা খুব সহজ প্রক্রিয়া? মানে তার হাতে ছিল, তিনি এটা নিলেন না, এখন 7 দিন পরে কঠিন তাকে কিছু না, সরিয়ে নতুন সরকার চাইলে একজনকে। পারেন। সরকার যদি, তারা যদি নিতে রাজি হয়, তখন সরকার বলবেন যে ঠিক আছে আপনারা রাজি হয়েছেন, ঠিক আছে আমাদের ডেপুটি স্পিকার লাগবে না, আপনারা আসেন। আচ্ছা, কিন্তু তারা যে নিলেন না, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? মানে যারা তাদের কাছে অফার ছিল কিন্তু তারা নিলেন না। নেয় নাই, তারা মনে করেছে যে সবকিছু একসাথে না দিলে, তাদের সব কথা যদি সরকার না শোনে, তাহলে তারা ডেপুটি স্পিকার হবেন না। তারা না নিয়ে তো তারা একটা ভুল কাজ করেছে, আহ, নিলে ভালো হতো। তারা এটাও বলেছিলেন সংস্কার পরিষদে যদি সরকারের দল শপথ না নেয়, সরকারি দল শপথ না নেয়, তাহলে তারা কোনো শপথই নেবেন না। পরে অবশ্য তারা শপথ নিয়েছেন। নিয়েছেন, কারণ তা না হলে সংসদ সদস্য পদ 90 দিন পরে খারিজ হয়ে যেত, জি, সেই জন্য নিয়ে ফেলেছেন। জি, কিন্তু ডেপুটি স্পিকারের পদটা নিলেন না, মানে এই জন্যই তারা প্রশ্ন। তো এটাও বলেছেন, তারা তো শুরুতেই কথাটা তারাই তুলেছিলেন যে সংসদের গাড়ি নিবেন না, তাই না? কেউ কেউ বলেছেন বেতনও নিবেন না, কিন্তু আবার বাড়ি নিয়েছেন, বিরোধী দলের বাড়িতে উঠে গিয়েছেন তারা। বাড়ি নেয়, গাড়ি নেয় না, গাড়ি নেয়, বেতন নেয় না, কি কি করে জানি। প্রথম সংসদ সদস্য হলে এরকম হয়, আরো একবার দুবার হলে তখন ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই দেখা হবে তিনি তারা আসলে গাড়ি নেন কিনা সংসদে। প্রথমবার স্কুলে গেলে আমি আমার স্কুলের স্মৃতি আপনাকে বলতে পারি। প্রথমবার স্কুলে গেলাম পরে আমাদের স্কুলে খাতা, বই, কলম, পেন্সিল সব দিত, স্কেলও দিত। আমার বন্ধু আমার স্কেলটা নিয়ে পেঁচায় চশমা বানায় ফেললো। আমি ভাবলাম যে স্কুলে মনে হয় এটাই হয়, এটা দিয়ে চশমাই বানায়। বুঝতে পারলেন তো? প্রথম ক্লাসে আর কি, প্রথম দিন। টিনের স্কেল ছিল, খুব সুন্দর চাইনিজ টিনের স্কেল, ওটা বাঁকা করা যায়। ও সুন্দর এটা গোল করে আমরা চশমা বানিয়ে পরে বললো আমারটাও চশমা বানাই, তোমারটাও চশমা বানাই। তো দুইজনেরটা চশমা বানালো। আর আমি প্রথম স্কুলে গিয়েছি না, আমি ভাবলাম যে স্কুলে মনে হয় এটাই করে, এটা চশমা বানানোর জন্য দিয়েছে। তো আমি পাশের এক ছেলেকে বললাম তোমারটা চশমা বানানো নাই কেন? তখন সেও আমাদের দেখা দেখি বানালো। তো প্রথম সংসদে গেলে এরকম হয় আর কি, চশমা বানায়। আচ্ছা, আপনি প্রথম সংসদের এটাকে চশমা বানানো দেখছেন। সংসদে, এবারে সংসদে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা বলছিলেন যে তার বক্তব্যে বেশ বিনয় ছিল এবং কোনো খুব বিদ্বেষপূর্ণ কিছু লক্ষ্য করা যায় নাই। তিনি কিন্তু আম, এই মানে এই যে সভাপতির ঘোষণা করবার আগে খন্দকার মোশাররফ হোসেন তাকে যখন নাম ঘোষণা করলেন, তখন তিনি বলছিলেন, রেফারেন্স দিচ্ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমানের কথা, সেটির কথা বলছিলেন। আপনার কাছে কেমন মনে হচ্ছে যে তিনি এই সময়েও শেখ মুজিবুর রহমানের নামটা উচ্চারণ করছেন বা তার রেফারেন্সটা আছেন? নাম কেন কেউ রেফারেন্স হিসেবে টানতে পারবে না? একজন এত বড় নেতা, যিনি স্বাধীনতা যুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধের সময় তার দল বাংলাদেশের প্রধান দল ছিল এবং তারপরেও বাংলাদেশের প্রধান একটি দল হিসেবে সবসময় ছিল। তো এরকম একটা নেতার রেফারেন্স তো আমি মনে করি দেয়াটাই স্বাভাবিক, না দেয়াটাই তো অস্বাভাবিক। জি। এবং তাকে স্মরণ করার মধ্যে কোনো অসুবিধা নাই তো। আগে তো কদিন তো খুব মনে হলো যে খুব অসুবিধাই বুঝি আছে যে তাকে স্মরণ করার ব্যাপারে। এখন এটা নির্ভর করে ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপরে। কেউ যদি ইতিহাসের প্রতি আহ, নিবেদিত থাকেন, অথবা ইতিহাসের বিষয়ে তার তার কমিটমেন্ট থাকে, তাহলে তার নাম শুধু না, ওই সময় আরো অনেক নেতা আছেন, তাদের নামও রেফারেন্স হিসেবে আসতে পারে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ, তার নাম রেফারেন্সে আসতে পারে না? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সেই সিলসিলাতেই তো আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীর নামটা কি উঠে যাবে ইতিহাস থেকে? এটা তো উঠবে না, থাকবে। আবার বাংলাদেশের অন্যতম তরুণতম প্রধানমন্ত্রী, সেভাবেও আসতে পারে তার নাম। আবার এইভাবেও আসতে পারে যে একটা ফ্যামিলিতে
মা প্রধানমন্ত্রী, ছেলেও প্রধানমন্ত্রী, বাবা বাবাও ছিলেন ছিলেন। প্রেসিডেন্ট। হুম। হ্যাঁ, তো এইভাবে আসতে পারে, কত ভাবেই তো আসতে পারে। জি। তো সংসদে যে ইতিহাস তো আসলে মুছে দিতে পারবেন না আপনি। আমরা যতই মনের ইচ্ছা জাগে, ইতিহাস মোছা যায়? ইতিহাস কেউ মুছতে পারে না। সংসদে যে শোক প্রস্তাব গ্রহণ করা হলো সেই বিষয়ে আপনার মন্তব্য কি? মানে পরবর্তীতে অনেকের নাম গ্রহণ করা হলো যুদ্ধাপরাধের দায় যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তো সেটি নিয়ে অনেক বিতর্ক পরে করা হয়েছে। তাদের জন্য শোক প্রস্তাবের কথা পরবর্তীতে সেই দলটি বলল, জামাত ইসলামের পক্ষ থেকে বলা হলো এবং তাদের নামও গ্রহণ করা হলো। মানে কয়েক দফায় তাদের নাম মানে শোক প্রস্তাবে নতুন করে নাম যোগ করা হলো। আপনার কাছে কেমন লাগলো বিষয়টি? এগুলো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। এগুলো এইভাবেই হয়। সরকারি দল দায় নিতে চায় না, পরে এরকম নাম উঠলে পরে নেয়। তো বিষয়টা হচ্ছে যে আইসিটি তে দণ্ডিত ব্যক্তি নাম সেখানে ছিল, এই তো। তা আপনি চিন্তা করে দেখেন যে নজিরটা স্থাপিত হলো, এই নজিরে এই আইসিটি কিন্তু সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে না। হুম। কিন্তু ধরেন এই নজির অব্যাহত রাখলে তো সাবেক প্রধানমন্ত্রী যদি কোনদিন না থাকেন, তার বেলায় শোক প্রস্তাব নিতে হবে এরকম। জি। তো ভালো নজির তো। আইসিটিতে দণ্ডপ্রাপ্ত হলে কিছু আসা যায় না, সবার নামে হবে, তো অসুবিধা নাই। অসুবিধা কি? এগুলো ফর্মালিটিজ, এগুলো দিয়ে কিছু আসা যায় না। জাতি নির্ধারণ করে ইতিহাসে কে কিভাবে থাকবে, এগুলো ফর্মালিটিজ। নাম থাকলে কি, না থাকলে কি। আইসিটির বিষয়ে বলছেন দণ্ডপ্রাপ্ত হলে কিছু কত যায় আসে না। মানুষ, কত বড় বড় মানুষ মরে গিয়েছে, সংসদ তার ব্যাপারে কোনো শোক প্রস্তাব নেয় নাই, তাতে কি কি হয়েছে? ডাক্তার সংসদে শোক জাফরুল্লাহ প্রস্তাব চৌধুরীর নিলে কি নামটা আসে হয়? নাই। সংসদে শোক প্রস্তাব নিলে কেউ বেঁচতে যায়? তাই না, না? তা না, কিন্তু তার সংসদে শোক না, প্রস্তাবের কিন্তু মধ্যে আছে জামাতকে ভোট মাহফুজ। দিলে যায়। জামাতকে ভোট দিলে যায়, তাই না? তো এইসবের কোনো ভ্যালু নাই, আসলে ওই অর্থে কোনো ভ্যালু নাই। পৃথিবীতে আর থাকা লাগবে না বেহেশতে সোজা। মানে এইসব জিনিসের খুব একটা ভ্যালু নেই, এগুলা ফর্মালিটিজ, এগুলো হচ্ছে পোশাকি কাজ আর কি। মানে এখানে তো আসলে সংসদের প্রথম অধিবেশনে অনেক কিছুই তো আসলে পোশাকি। এই যে রাষ্ট্রপতি ভাষণটা দিলেন, সেটাও এক নিশ্চয়ই একটা পোশাকি ব্যাপারই। সেটাও লিখিত একটা ব্যাপার। রাষ্ট্রপতির তার ভাষণ নিজের শুধু কোনো পোশাকি বক্তব্য না। নাই। না না, রাষ্ট্রপতির ভাষণ শুধু পোশাকি না, আপনাকে বুঝতে হবে। রাষ্ট্রপতির ভাষণের মধ্যে একটা সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। সেই দৃষ্টিভঙ্গিটা প্রতিফলন ঘটানোর জন্য সরকার নিজে এই ভাষণটা প্রস্তুত করে রাষ্ট্রপতির জন্য। অতএব এটা কিন্তু পোশাকি না, এখানে কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। তো কারা, কারা শোক প্রস্তাবে যাচ্ছেন সেটাতেও কি দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয় না? আর শোক প্রস্তাবের ডিসিশনটা তো সরকারের যে লিস্ট ছিল সেখানে তো নাম ছিল না। তো বলা হয়েছে নামের কথা, স্পিকার গ্রহণ করে নিয়েছেন। এটা সরকারের দৃষ্টিভঙ্গি না, এটা সংসদের দৃষ্টিভঙ্গি। স্পিকার চাইলে বলতে পারতেন আমি নিব না, চাইলে বলতে পারেন আমি নিব। স্পিকার তো স্বাধীন ব্যক্তি, এই যে স্পিকার তো দলের না। যদিও আসলে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের দৃষ্টিভঙ্গিটা প্রকাশিত হয়, কিন্তু সেই রাষ্ট্রপতি যিনি আসলে মানে জয় বাংলা স্লোগান দিতেন, দেওয়াতেন, শেখাতেন, এবং শেখ হাসিনার পদতুলি মানে সাবেক প্রধানমন্ত্রী পদতুলির জন্য তিনি কাতরতা প্রকাশ করতেন ওই যে যে যতদিন ভাষণটা লিখে দেওয়া হয়েছে সেই ভাষণে সেটা লেখা থাকতো, উনি এটা পড়তেন। এখন আবার এইটা লেখা আছে, এটা উনি পড়েছেন। আমার দুইটার কোনোটাতে আপত্তি নাই, এই জন্য যে দুইটাই বাংলাদেশের জয়ধ্বনি। বরং আমার আপত্তি ওইখানে, আপনি বলেন এনসিপি বাংলাদেশের জন্য কি জয়ধ্বনি দেয়? বাংলাদেশের জয়ধ্বনিটা তারা কি দেয়? তারা কি বলে? বাংলাদেশ জিন্দাবাদ বলে, তারা ইনকেলাব জয় বাংলা জিন্দাবাদ, বলে, বাংলাদেশ চিরজীবী হোক বলে, কি বলে? তাদের ইনকেলাব জিন্দাবাদটা জিন্দাবাদ। কি? ইনকেলাব তো কোনো দেশের নাম না। ইনকেলাব সব দুনিয়াতে ইনকেলাব ইনকেলাব। আপনি যদি ইনকেলাব জিন্দাবাদ গিয়ে কিউবাতেও বলেন, হ্যাঁ বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকেলাব জিন্দাবাদ বললেন। ইনকেলাব তো ইজ এ কমন ওয়ার্ড ফর এভরি প্লেস ওয়্যার ইনকেলাব হ্যাজ বিন ডান। হুম। বুঝতে পেরেছেন? কিন্তু আপনার দেশের জয়ধ্বনিটা কি দেয় তারা? তারা বাংলাদেশের দল, তারা বাংলাদেশের জয়ধ্বনি দেয় না কেন? স্পষ্ট। এতে আসলে আহ, যারা পরাজিত শক্তি বা পতিত শক্তি তাদের কাছে আসলে কেমন কোনো বিশেষ বার্তা যায়? রাষ্ট্রপতি, তাদের নির্বাচিত রাষ্ট্রপতি, তাদের সময়ে স্লোগান দেওয়া রাষ্ট্রপতি বা তাদের গুণগান করা রাষ্ট্রপতি এখন 17 বছর পকেট থেকে বের করে করে নেতা বানানোর যে পলিসি, আরো করে বসে থাকুক। দলের মধ্যে গণতন্ত্র নাই, দেশে গণতন্ত্র রাখে নাই, বার্তা দেওয়ার কি আছে? এটা চেয়েছে তাই হয়েছে। তাদেরকে কি বার্তা কে দিবে? তাদের বার্তা নেওয়া যদি ইচ্ছা থাকতো, অনেক কথা শুনতো। এই যে এখন আপনি এত টক শো আমার কাছে এত কথা শুনতেছেন, এই যে এমনকি তো অন্তর্বর্তী সরকার পর্যন্ত আমাদের এত কথা শুনেছে। ওনাদের সময় আমাকে 6 বছর টেলিভিশনে যাইতে দেন নাই। আসুক না একটু আমার সামনে, দ্বারা একজন, আপনি বলেন না আওয়ামী লীগের কোনো মন্ত্রীকে এসে আমার সাথে কথা বলতে, বলুক না।
গণতন্ত্র ধ্বংস করে, বাক স্বাধীনতা ধ্বংস করে, সব ধ্বংস করে এখন মনে মনে মাথার চুল যদি ছিঁড়ে কাকে রাষ্ট্রপতি করেছিল, কি জয়ধ্বনি দিল, এগুলা নিয়ে চিন্তা করার কোনো আমি কারণই দেখি না। আপনি কি মনে করেন যে তারা আসলে মনে মনে মাথার চুল ছিঁড়ছে রাষ্ট্রপতির এই জয়ধ্বনি শুনে? থাকলে ছিঁড়ছে। জি। আ এবং আরো একটা বক্তব্য সম্প্রতি দেখলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য যে তিনি বলছেন যে সামনে যত নির্বাচন হবে তারা কোনো না কোনো ফরম্যাটে তারা আসলে সেই নির্বাচনে যোগ দেবে। সেটি আইনজীবী নির্বাচন হোক, ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক, সব নির্বাচনেই তারা আসলে তো ফরম্যাটে যোগ দিতে সংসদ নির্বাচনে কে না করেছিল? ফরম্যাটে যোগ দিত। জি, এবং অনুশোচনা খুব ইম্পর্টেন্ট। অনুশোচনা খুব এই ইম্পর্টেন্ট। সিদ্ধান্তটাকে আপনার ভুল কাছে স্বীকার করা খুব ইম্পোর্টেন্ট মনে হচ্ছে ইম্পর্টেন্ট। কিনা, বা কেমন আমি মনে জানি হচ্ছে? না, আমি জানি না ওনার সিদ্ধান্ত নিয়ে আমি কোনো কথা বলতে আগ্রহী না। উনি ওনার মনে যা ইচ্ছা তাই তো করেছেন সারা জীবন, ভবিষ্যতেও করবেন। আমি আশা করি উনি এরমই থাকেন। ওনাকে কে আর বদলাইতে বলেছে? জি, কিন্তু তার সিদ্ধান্ত তো আসলে অনেকগুলো মানে একটা দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন না? কে? মানে ওই যে আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগ এখন বিভিন্ন জায়গায় সকল নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন, এই বার্তা। কোথায় আওয়ামী লীগ? আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগের নেতা কে বাংলাদেশে? আওয়ামী লীগ কোথায় আছে? আওয়ামী লীগের হয়ে কে কথা বলে? আওয়ামী লীগের এত এত নেতা কর্মী, এত যে পুরস্কার দিয়েছিল, আপনি শুধু এটা ভুলে যান। বছর বছর স্বাধীনতা পদক আর 21 পদক আর বাংলা একাডেমি পদক আর শিল্পকলা পদক, দুনিয়ার যত পদক ওনারা বিলি করে নাই। এই লোকগুলা কোথায়? ওনার যে বিশাল বুদ্ধিজীবী সম্প্রদায় ছিল, এরা কোথায়? উনি যাদেরকে গণভবনে দাওয়াত দিয়ে চা মিষ্টি সিঙ্গারা খাওয়াতেন, এরা কোথায়? সামনে দাঁড়িয়ে হাত কসলালো, এরা কোথায়? হাত কসলানো পার্টি এটা? কোথায় এই হাত কেউ কেউ কসলানো জেলে লোকগুলা? আছেন, বাকিরা কোথায় আছেন হ্যাঁ জানি আছে। না। হ্যাঁ, হাত কসলানো, যারা হাত কসলায় নাই তারা গিয়ে জেলে গিয়েছে। হাত হাত কসলানো গুলা কেউ জেলে নাই। তারা কি আবার অন্যদিকে এসে হাত কচলানো শুরু করেছে? আমি জানি না, আপনি শুধু শুধু আমাকে এই দলটা নিয়ে কথা বলতে না, আচ্ছা, বলছেন, আমি ওই এদের কথা দলের বলা বাইরে শুনুন। কথা বলছি তো, অন্য ওনাদেরকে দলের দিতে জন্য হাত বলেন, ওনাদেরকে কচলাচ্ছে। বলেন আইসা এখানে দাঁড়ায় ওনাদের যে কোটি কোটি নেতাকর্মী আছে তাদের পাশে দাঁড়াইতে বলেন। ইলেকশনে দাঁড়ানোর দরকার নেই। এই যে নেতাকর্মী আছে ফেলে রেখে গেছেন যাদেরকে, তাদের পাশে দাঁড়াইতে বলেন। ইলেকশন তো পরের কথা। মানে তাদের পাশে কেন দাঁড়াতে হবে? দাঁড়াবে না জনগণ না? তাদের পাশে দাঁড়াবে না? তাদেরকে যারা ভোট দেয়, ভোট দিয়েছে, তাদের পাশে দাঁড়াবে না তারা? এতদিন যারা ভোট দিল, আচ্ছা। আপনার ভালো লাগছে না আমার কথা? এটাই কথা, এটাই তাদের করার কথা। আপনি চুপ করে যাচ্ছেন কেন? আপনার এটাই এটাই কথা। তারা রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক লোকজন কোথায়, তাদের নেতারা কোথায়? তারা কেন তাই এই এই যে লাখ লাখ ভোটার ফেলে গিয়েছেন তাদের পাশে দাঁড়ান না কেন? মনে মনে ভাবেন তাদের লাখ লাখ কোটি কোটি ভোটার আছে, তাদের সঙ্গে থাকেন নাই কেন? কিন্তু এখন তো দাঁড়াতে গেলে আবার গ্রেপ্তার হয়ে যাবেন না, তারা যদি তাদের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে বঙ্গবন্ধুর চান? কথা যখন তারা বলেন, বঙ্গবন্ধুর জীবনের তার তরুণ জীবনের 12 বছরের বেশি জেলখানায় কাটিয়েছেন। ওনাদের দলে এখন এরকম কেউ আছেন যে 12 বছরের বেশি জেলখানা থেকেছে? বঙ্গবন্ধুরা তাদের আদর্শ, সেই আদর্শ তারা পালন করেন না কেন? এখন যে আবার নেতাদের জামিন হচ্ছে, যারা জেলে ছিলেন তাদের অনেকের জামিন হচ্ছে। জামিন হবে, আইন যদি তাদেরকে জামিন দেয় জামিন হবে, এতদিন তো আইন আইন জামিন অনুযায়ী দেয় নাই। জামিন তো হওয়ার কথা। এতদিন তো আইন জামিন দেয় নাই। সেটা তো অন্তর্বর্তী সরকারকে নিয়ে আমরা অনেক কথা বলেছি। অন্তর্বর্তী সরকারকে তো আমরা গণতান্ত্রিক সরকার বলি নাই। আইন জামিন দিচ্ছে নাকি অন্য কিছু? মানে ধরেন আইসিটি ট্রাইব্যুনালের প্রসিকিউটরের আমি কোটি জানি টাকার না, লেনদেনও শোনা আমি এটা যাচ্ছে। জানি না। আমি সবসময় জানি কোর্টে গেলে জামিন হয়, কোর্টই জামিন দেয়। অন্য কে দিয়েছে জামিন? জামিন যে দেয় সেই দেয়। আওয়ামী লীগের সময় কারা কিন্তু জামিন এটা দিত, তো কারা আবার জানছেন জেলখানায় ভরত? নিশ্চয়ই যে এখানে কোটি টাকার লেনদেনের কথাবার্তা হচ্ছে, বা লেনদেনগুলো যে হচ্ছে। হ্যাঁ, লেনদেনের কথাবার্তা হয়েছে, সে লেনদেন প্রমাণিত হতে হবে। সেটা হচ্ছে আইসিটি তে, আদালতের ব্যাপারে হয় না। আইসিটি তো আলাদা একটা আদালত। হুম, কিন্তু আদালত। জামিন, সাধারণ জামিন, সাধারণ জামিন যেখানে হচ্ছে সেই জামিনের বিষয়ে তো কোনো আলাপ হয় নাই। আচ্ছা, মানে সেই জামিনগুলো ফেয়ারলি হচ্ছে বলে আপনি আপনার আমি বিশ্লেষণ। জানি না ফেয়ারলি হচ্ছে কিনা, আমি জানি না। মূল বিষয় হচ্ছে আদালতে জামিন দেয়, সে কিভাবে দেয় সেটা আদালত জানে। যদি প্রমাণ থাকে আপনি বলেন, আমি সেই প্রমাণ দেখলে বলতে পারবো যে হ্যাঁ এটা সঠিকভাবে হয় নাই। এই যে ধরেন যতক্ষণ আপনারা পর্যন্ত প্রমাণ সবসময় যে নেই বলেন, বা ততক্ষণ বলতে আপনাদের এই পারবেন না। সহকর্মী একসাথে কাজ করেছেন, একসাথে মানে অনেক জায়গায় কথা বলেছেন, কাজ করেছেন, মানে অনেক জায়গায় কথা বলেছেন, আনিস আলমগীর, তার জামিন হয়েছে অবশেষে, কিন্তু তিনি এখনো মুক্তি পাচ্ছেন হ্যাঁ না। হয়েছে। হ্যাঁ, সেটা তো আইনি প্রক্রিয়াতে হয়েছে, মানে তাকে জামিন অগ্রাহ্য গ্রেপ্তার, হয়েছে। জামিন সবকিছু ঠিক আইনি প্রক্রিয়া। জামিন অগ্রাহ্য হয়েছে, আবার জামিনের জন্য আবেদন করা হয়েছে, শেষ পর্যন্ত জামিন আদালত দিয়েছেন। আদালত ছাড়া তো কেউ জামিন দিতে পারে না। তো বাকিটা তো আমরা জানি না। আদালতের কাছে উকিল গিয়েছেন, উকিল বারবার গিয়েছেন, যতবার সুযোগ পেয়েছেন, যতবার এটা আদালত শুনেছেন, এক পর্যায়ে আদালত সন্তুষ্ট হয়েছেন, জামিন দিয়েছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল নূর তুষার। সামনে যদি জানেন আপনি আরো কিছু নতুন, তখন সেটাও আপনার কাছ থেকে আমাদের শোনার সুযোগ হবে। আমি আপনাকে একটা জিনিস বলি,
এই যে দেশের আইন শৃঙ্খলা আদালত থেকে শুরু করে সবকিছু নিয়ে প্রশ্ন উঠছে না, এটার দায় দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে। আওয়ামী লীগ এই জিনিসগুলিকে নষ্ট করে গিয়েছে, এবং সেই নষ্ট জিনিস নিয়ে যখন আবার এরকম হঠাৎ মানে মানুষ একেবারে জেগে উঠে বলে যে কেন এমন হচ্ছে, এই কেন এমন হচ্ছে এই প্রশ্ন করার জায়গাটা আসলে নাই এখন। এটা তারা ঠিক করতে পারতেন, এই 17 বছরে তারা করেন নাই। তারা সবকিছুকে দুষ্ট করেছেন, দলীয়ভাবে দলীয়করণ করেছেন, তারা অন্যায় করেছেন, এবং এই অন্যায় থেকে তাদের নিজের দলের লোকরাও রেহাই পান নাই। তাদের দল, তারা লুটেরা, পুঁজিপতি, বদমাইশ, চাঁদাবাজ, আজে বাজে লোকজন, মুদ্রা পাচারকারী, এদের কাছে তুলে দিয়েছিলেন দলটাকে। এদের কাউকে ডাকেন, ডেকে প্রশ্ন করেন, জি, মাঝে মাঝে জিজ্ঞাসা করেন। মাঝে মাঝে কিছুটা প্রশ্ন করবার সুযোগ হয়। ধন্যবাদ, নিশ্চয়ই হ্যাঁ, সামনে এরা যখন কেউ স্বীকার করবে না। হ্যাঁ, এরা তখন বড় বড় কথা বলবে, এরা তখন অনেক আইনের কথা বলবে, হ্যান বলবে, ত্যান বলবে। শোনেন, এরা নিজের নেতার জীবনী বলতে পারে না, নিজের নেতার জন্ম তারিখ ঠিক মতো বলতে পারে না। পরের কথা পরে, নিজের জন্ম তারিখ বলতে পারে কিনা এটা সন্দেহ আছে আমার অনেকে। আমি বহুজনকে দেখেছি, এরা মানে কেঁদে কেটে ভাষায় দেয়। এরা মুজিব ছবি দেখার পরে কানতে কানতে এরা হল থেকে বেরিয়ে আসছিল। ওই লোকগুলা কোথায়? বানান ভুলে ভরা একটা ছবি, সেটা দেখে তারা কানতে কানতে শেষ। বানানটা বন্ধু ঠিক মতো দেখে নাই। এরা এদের নেতাকে এত শ্রদ্ধা করেছে, পরিষ্কার বানান ভুল আপনি জানেন, এবং ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করেছে, সেই ট্রান্সলেশন ভুল। আবার এটা জানেন যে এই ছবির কাহিনী লেখা হচ্ছিল ইংরেজিতে, এটা বাংলায় অনুবাদ করে তারপরে ওইটাকে বাংলা বানিয়েছে। মানে কি কি যে তারা করেছে, এগুলোর কোনো হিসাব আছে? ক্ষমতায় থাকা অবস্থায় মানুষের মনে থাকে না এগুলা। ক্ষমতার গরম এমন গরম, ডিম দিলে ডিম ভাজা হয়ে যাবে। জি, ওই গরমটা কি কমেছে একটু এখন, মানে ক্ষমতার না, গরমটা? আচ্ছা, ক্ষমতা যারা পায় তাদের গরম কমে না। এই কমানোর চেষ্টাটা অন্তত এই প্রধানমন্ত্রীর কাছে আমরা দেখতে পাচ্ছি। উনি ছোট চেয়ারে বসে, আর ওনার দলের লোকরা ছোট চেয়ারে বসে কিনা এটা দেখার বিষয়। উনি একজনকে ডেকে এনে চেয়ার টেনে দেয়, ওনার দলের লোকরা টেনে দেয় কিনা এটা দেখার বিষয়। ওনার চেয়ার ছোট করেছেন উনি, ছোটবেলার চেয়ার ছোট হয়েছে, বড় বড় যে চেয়ারগুলি আছে অন্যদের, সেই চেয়ারগুলি ছোট হয়েছে, এটা দেখতে হবে। তো অতএব ক্ষমতাসীন কি আচরণ করবে এটা ক্ষমতা গেলে পরে বোঝা যায়, তার আগে পর্যন্ত বোঝা যায় না। জি, আশা করি নতুন আপনি সরকার। জানেন সরকারের চেয়ার বানানোর আলাদা লোক আছে, আপনি জানেন সরকারের চেয়ার বানানোর আলাদা লোক আছে, আলাদা কাঠমিস্ত্রি আছে। এরা এই বড় বড় চেয়ার বানায়, ছোট চেয়ার বানাইতে পারে না। আমি একজনকে দিয়ে আমি একটা টেবিল বানিয়েছিলাম এরকম একটা কাঠমিস্ত্রিকে জোগাড় করে। তো সেই লোক আমাকে খুব মানে অস্বস্তি তার, যে আপনি এরকম টেবিল কেন বানাচ্ছেন, এই দুই পাশে দুইটা তক্তা, উপর একটা তক্তা, এইরকম টেবিল আমি বানাই না। সে জানে টেবিল বানাবে, ওটার মধ্যে এইরকম মোটা মোটা সেগুন গাছ থাকবে, এইরকম হবে, সেই আলগাইতে পারবে না কেউ। বুঝতে পেরেছেন তো, আলগাতে পারবে না এরকম টেবিল সে বানায়, ক্রেন লাগে আলগাতে। এটাও এমনকি আপনি জানেন ক্ষমতার গরমের একটা সরকারের এমন প্রতিফলন। দপ্তর আছে, সরকারের এমন দপ্তর আছে যেখানে একজন একটা চেয়ারে বসে, পরে উনি উঠে যাওয়ার পর ওই চেয়ার ব্যবহৃত হয় না, এটা ফেলে দিতে হয়। কেন নোংরা হয়ে যায়? না, আপনি খোঁজ নেন, আমি বলবো না কোথায়, কিন্তু আপনি খোঁজ নিলে জানবেন। আমি আমি তো এরকম জায়গা আছে। আচ্ছা, হ্যাঁ, এরকম জায়গা আছে, এটা তো সেখানে তারা এরকম হয় যে প্রত্যেক একটা বছর চেয়ার চেয়ার নোংরা বানায়। হয়ে গেছে, একজন বসছেন এই জন্য সেটা ফেলিয়ে দিলাম। না, সেই জন্য না, নোংরা তো হয় না সরকারের চেয়ার। আপনি দেখবেন সরকারের চেয়ার একটা মজার জিনিস আছে, অধিকাংশ সরকারি চেয়ারের মধ্যে টাওয়েল বিছায় রাখে। লক্ষ টাকার চেয়ার বানিয়ে 200 টাকার টাওয়েল বিছায় রাখে। কেন জানেন? এটা কোথা থেকে চালু হয়েছিল এটা জানেন? এটা চালু হয়েছিল ব্রিটিশ আমলে। এটা চালু হয়েছিল ব্রিটিশ আমলে। কেরানিরা এবং সরকারি কর্মকর্তারা যারা বাঙালি, এরা মাথার মধ্যে তেল দিয়ে তারপরে আসতো, কারণ তেল দেওয়া তখন ছিল একটা সামাজিক রীতি। আর এই সমস্ত তেল গিয়ে লাগতো চেয়ারের পিছনে, এই জন্য চেয়ারের উপরে কাপড় দিত। সেই কাপড় থেকে আজকে এই টাওয়েলে গিয়ে ঠেকেছে, এবং সমস্ত সরকারি চেয়ারে দেখবেন টাওয়েল দেওয়া। এই যে টাওয়েল কালচার, এটা বন্ধ করতে পেরেছে? এখনো পারেনি। এখন আসলে তেলটা মাথায় না দিয়ে হয়তো ভিন্ন জায়গায় দিচ্ছে, হয়তো হ্যাঁ, এটাই আস্তে হচ্ছে আস্তে। ঘটনা। তেলটা আসলে কোথায় দেয় এখন লোকজন, এটা দেখার বিষয়। কিন্তু হ্যাঁ, এই সরকারি দপ্তরগুলিতে এই যে ক্ষমতার প্রদর্শনী, আমলাতন্ত্রের ভাজে ভাজে ক্ষমতার প্রদর্শনী, সরকারি প্রতিষ্ঠানগুলির ভাজে ভাজে যে ক্ষমতার প্রদর্শনী, সেই ক্ষমতার প্রদর্শনী নাগরিকদেরকে অত্যন্ত গৌণ করে দিয়েছে। মানুষ ভেবেছিল যে আওয়ামী লীগ এগুলোকে ঠিক করবে, কারণ তারা অনেক মুক্তিযুদ্ধের কথা বলতো। মুক্তিযুদ্ধ ছিল সমতার সংগ্রাম। সেই সমতার সংগ্রাম কোথায় হারিয়ে গেল আমরা দেখলাম না? আমরা দেখলাম পরিবারের একেবারে অযোগ্য ব্যক্তিটাও পরিবারে জন্মেছে বলেই সে কিনা সেই দলের নেতা। জন্মই যদি তাদের নেতৃত্বের কারণ হয়ে থাকে, তাহলে সেই দলে গণতন্ত্র কোত্থেকে আসবে? জি,
একই বিষয়ে এই নতুন সরকারের জন্য প্রযোজ্য হয় কিনা সেটাও দেখার বিষয়। মানে আওয়ামী নতুন লীগের সরকারের বিষয়ে প্রযোজ্য হয় কিনা এটাই তো প্রশ্ন। হুম, নতুন সরকারও পারিবারিক ভাবেই নেতা নির্বাচিত হয়েছে, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু সেই নেতা তো ছোট চেয়ারে বসতে চেয়েছে। আমরা তো দেখি নাই যে কেউ ছোট চেয়ারে বসতে চায় এর আগে, এইটুকুই দেখতাম। জি। দেখি এখন সামনের দিনে নিশ্চয়ই অনেকগুলো নজির এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সৃষ্টি সামনের দিনে করেছেন। যখন যাব, যদি কোনো এরকম আপত্তিকর জায়গা থেকে আমরাই কথা বলবো, নিশ্চয়ই। কিন্তু সেই কথা বলার অধিকারটা থাকতে হবে আমাদের। এখনো পর্যন্ত আছে মনে করেন। হুম, কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে, কি অপরাধে আমরা 6 বছর, 10 বছর, 12 বছর কালো তালিকাভুক্ত ছিলাম? কি অন্যায়ের কারণে টেলিভিশনে বিভিন্ন জায়গাতে আমাদের মতো লোকজনকে ঢুকতে দেয় না? টেলিভিশন আমাদের চেয়ে বেশি লোক বুঝেছিল। এখন সে তারা কই, এটা আমার জানার খুব ইচ্ছা করে। সে লোকগুলা কোথায়? একজন আমাকে কি বলেছিল জানেন? বলেছিল টিভিতে যদি আমি অনুষ্ঠান করতে চাই, স্ক্রিপ্ট তাকে দিয়ে দেখা নিতে হবে। যে আমাকে এটা বলেছিল সে চেয়ারে বসলে পরে পা মাটিতে ছোঁয় না। এবং আপনি জানেন সে কিন্তু বলায় নাই, সে আছে। সে রাজসাক্ষী হওয়ার জন্য তদবির করেছিল। টেলিভিশনে তাকে নিযুক্ত করা হয়েছিল ওই লোককে। টেলিভিশনে যখন কোটি কোটি টাকা চুরি হয়েছে, এই লোক নাকি যাওয়ার আগে কয়েক লক্ষ টাকার চেক বানিয়ে সে চেকের টাকা চুরি করেছে। একদিকে টিভিতে আগুন দিয়েছে, আরেকদিকে উনি চেক বানিয়ে চুরি করতেছে। আপনি বুঝেন এই দলটার কি অবস্থা? আপনি বললেন যে কোন অন্যায় আপনারা ৬ বছর টেলিভিশনে যেতে পারেন নাই। এখন কোন অন্যায় কোন যারা জেলে অন্যায় না, আছেন সেটাও আমি আমরা তো অনেকটা আমারটা জানি না। শুধু বলেছি। আমি তো কোন অন্যায় তা আমারটা শুধু বলেছি। হুম, কিন্তু এরকম হাজার হাজার লোককে তারা এই কাণ্ড করেছে, তাদের মনে ইচ্ছা যা হয়তো তাই করতো। জি। এখনো সেই রকম প্রশ্ন আমরা গত আমি সময়ে আপনাকে আরেকটা মজার জিনিস অন্তর্বর্তী বলি। সরকারের সময় করেছি। শোনেন, কোন এই অন্যায় আনিস ব্যক্তিগত আলমগীরের কথা মতো তো ব্যক্তিরা জেলে গেলেন বা বের হচ্ছেন না। জি। ব্যক্তিগত কথা তো টকশো। আনিস আলমগীর কি অন্যায় গিয়েছেন জেলে এটা আমরা জানি, কেন তাকে বন্দি করা হয়েছিল আমরা তখন সেটাও জানতাম না। আমি আপনাকে আরেকটা ব্যক্তিগত কোন স্মৃতির অন্যায় কথা গেছেন? বলি। কোন অন্যায় আমরা জানি না আসলে। আমি জানি, এটা আপনাকে এখন উত্তর দিব না। আমার আমার কথার ভিত্তিতে আপনি প্রশ্ন করেন না। আমি আপনাকে যেটা বলতে কথার চাচ্ছি ভিত্তিতে সেটা তো প্রশ্ন বলি। করব। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আনিস আলমগীর কোন অন্যায় গেছেন একটু জানা দরকার। আপনি জানেন কোন অন্যায় গিয়েছেন, আ আপনিও স জানেন আমিও রা জানি। সন্ত্রাস দমন আইনে তাকে হ্যাঁ, তো গ্রেপ্তার তো করা আপনি হয়। জানেন না? জানেন তো। এই জন্য যেটা ভুয়া মামলা, মিথ্যা। তো অন্যায়টা তো জানেন, কি অভিযোগ তার বিরুদ্ধে এটা তো জানেন। হ্যাঁ, জানেন না? হ্যাঁ, অভিযোগটা হ্যাঁ। জানি। কিন্তু এটা কি তার হ্যাঁ, তো এখানে এগুলো কে শিখিয়ে গিয়েছে? এইসব জিনিস কারা শিখিয়ে গিয়েছে? মানে তারা আসলে টিচার। এটাই চলেছে। সবাই তাদের কাছ থেকে শিখছে। হ্যাঁ, হ্যাঁ। খারাপ জিনিস সব সব আগে শিখে লোকে। সবসময় মনে রাখেন আপনি, খারাপ জিনিস সবসময় আগে শিখে। কারণ খারাপ জিনিস শিখতে তো মেধা লাগে না। মেধাবীকে কষ্ট করে সমীকরণ শিখতে হয়। অঙ্কে ভুল করার জন্য আপনাকে অঙ্ক শিখতে হয়। আপনার যা খুশি উত্তর বসাই দেবেন। জি। আ যাই হোক কথা বলছিলাম আজকে শুরু করছিলাম সংসদ নিয়ে। সংসদ নিয়ে বেশ কিছু আপনার মূল্যায়ন শুনবার সুযোগ হলো। সামনের সংসদগুলো কেমন চলবে তখনও আপনার সাথে কথা হবে এবং তখনও নিশ্চয়ই জানতে পারবো যে হ্যাঁ, আমি আপনাকে যে গল্পটা বলার জন্য আচ্ছা চেষ্টা শেষ করি। করছিলাম, গল্পটা গল্পটা শুনে বলে শেষ শেষ করি। করি। ওকে। হ্যাঁ, বাংলাদেশ টেলিভিশনের ডিজি ছিলেন। এই ডিজি যখন ক্যান্সার হয়েছে, উনি মাঝে মাঝে আমার অফিসে আসতেন। এসে উনি ইলিশ মাছের ঝোল দিয়ে, করলা দিয়ে ইলিশ মাছ ঝোল খাবেন, পাতলা করে। এটা উনি বলতেন। উনি ডিজি হওয়ার পর উনি কি করলেন জানেন? আমাকে বলে, আপনি মন্ত্রীদের সিগনেচার নিয়ে আসেন, তারপরে আপনাকে বিটিভিতে অনুষ্ঠান দিতে পারি। এটা আওয়ামী লীগ। জি। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শুনলাম। ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার। আশা এরকম করি অভিজ্ঞতা সামনের দিনে শুনলে আপনার আপনি অভিজ্ঞতা ভালো লজ্জা থাকবে। পাবেন। এরকম কথা শুনলে আপনি লজ্জা পাবেন, কিন্তু আওয়ামী লীগের লোকজন লজ্জা পাবে না, কারণ এটা তারা করে। তারপর উনি কি বললেন জানেন? উনি বললেন ওনার ওনার রুমের পাশে নাকি দুইটা ছেলে বসে আছে। ওরা যেভাবে বলে তাকে সেভাবে চলতে হবে। কেন? ওই দুটো হচ্ছে তাদের দুই লাল্লু আর পাঞ্জু, ছাত্রলীগ করতো।